এখানে একা একা কাচ্ছেন কেন? ভূত নাইট। ভূত নাইট। মেলটি যিনি পাঠিয়েছেন ইমেইলের মাধ্যমে আমি তার নাম জেনে গেলেও তিনি সেটা গোপন রাখতে অনুরোধ করেছেন। তো আমি সেভাবেই শুরু করছি। নাম পরিচয় প্লিজ গোপন রাখবেন। আসসালামু আলাইকুম শাফিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনি ভালোই আছেন। আপনাকেও ভূত নাইটের সকল শ্রোতাদের শুভ কামনা জানিয়ে আমি আমার ঘটনাটা শেয়ার করছি। শুরুতেই বলে রাখি, আমি বর্তমানে চাকরি করছি বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে। কর্মব্যস্ততার কারণে নিয়মিত ভূত নাইট লাইভ শোনা হয়ে ওঠে না। পরবর্তীতে ডাউনলোড করে আমি সেগুলো শুনে ফেলি। আমার এই ঘটনাটি শেয়ার করার অনুরোধ রইল। লাইভ শোনার চেষ্টা করব যদি আমাকে ইনফর্ম করে রাখেন। তবে আগেই বলছি, আমি একজন সশস্ত্র বাহিনীর সদস্য। বছরের 2টি সময় মহড়ার জন্য আমাদেরকে বাইরে যেতে হয়। অর্থাৎ সশস্ত্র বাহিনীর সদস্য যারা রয়েছেন, আর্মি কিংবা বর্ডার গার্ড কিংবা নেভি, এয়ারফোর্স, যারা এই সশস্ত্র বাহিনীগুলোতে রয়েছেন, তারা কিন্তু তাদের ক্যাম্পেই বছরের পুরোটা সময় অবস্থান করে থাকে এবং 2টি সময়ে তাদেরকে মহড়ার জন্য বাইরে যেতে হয়, শীতকালীন এবং গ্রীষ্মকালীন। ঘটনাটি 2021 সালের ডিসেম্বর মাসের। গত বছর শীতকালীন মহড়ায় গিয়েছিলাম মধুপুর গড়, টাঙ্গাইলে। স্বভাবতই চারদিকে অনেক জঙ্গল, ঘন শাল ও গজারের গাছ। এর ভেতরেই তাঁবু করে আমরা 120 জন সদস্যের একটা কোম্পানি ছিলাম। ক্যাম্পে প্রবেশের জন্য একটি মেইন রাস্তা করা হয়, অর্থাৎ ক্যাম্প থেকে বের হওয়া এবং প্রবেশের গেট একটাই। সারাদিন আমরা ক্যাম্প সেট আপ করেছি। দিনের বেলায় কোথাও কোনো সমস্যা চোখে পড়েনি। তবে অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হলো মেইন গেট থেকে 150 থেকে 200 গজ সামনে একটা পরিত্যক্ত একতলা বিল্ডিং রয়েছে, যার আকৃতি ছিল অনেকটা মসজিদের মতো। বারান্দা ছিল এবং বারান্দার উল্টো দিকে একটা অতিরিক্ত অংশ ছিল, ঠিক যেমনটা মসজিদে থাকে, যেখানে ইমাম সাহেব দাঁড়ায়, সেরকম একটা জায়গা। আমাদের চেইন অফ কমান্ড সম্পর্কে সকলেই অবগত আছেন। যখন আমরা প্রথম সেই এলাকায় যাই, আমাদের কোম্পানি অধিনায়ক এর বিশেষ নিষেধ ছিল ক্যাম্প এলাকার বাইরে না যাওয়ার। চেইন অফ কমান্ড সম্পর্কে তিনি যেমনটা বলছেন, অনেকেই অবগত আছেন। যারা অবগত নয় তাদের জন্য বলে দিচ্ছে, সশস্ত্র বাহিনীগুলোতে আপনি যেই অফিসারদের অধীনস্থ, তাদের কথা আপনাকে সবসময় শুনতে হবে, মেনে চলতে হবে। এটাকে বলা হয় চেইন অফ কমান্ড। আপনি যদি আপনার উপরস্থ কোনো কর্মকর্তার নির্দেশ মেনে না চলেন, তাহলে যে কোনো সময়, যে কোনো অবস্থায় আপনাকে টার্মিনেট করা হতে পারে, অর্থাৎ আপনি চাকরিটা হারাতে পারেন। তো চেইন অফ কমান্ড ছিল এমনটা যে আমাদের কোম্পানি অধিনায়কের নিষেধ ছিল ক্যাম্প এলাকার বাইরে না যাওয়ার জন্য। তাই সারাদিন ওই বিল্ডিংটা চোখে পড়লেও যাওয়া হয়নি। তবে কয়েকজন সিনিয়রকে জিজ্ঞেস করেছিলাম, ওটা কিসের ভবন। সবাই এড়িয়ে গেছেন, যারা এর আগেও এই জায়গাটাতে ক্যাম্পে এসেছিলেন, অথবা জানেন না বলে কাটিয়ে দিয়েছেন। তবে এটা আমি জানতাম যে আমরা এখানে আসার পূর্বেই 5 সদস্যের একটি দল আগে এখানে রেকি করে গেছেন। তারা নিশ্চয়ই খুব ভালো করেই জানেন যে ওই বিল্ডিংটা, অর্থাৎ একতলা যেই মসজিদের মতো দেখতে, অর্থাৎ পুরানো একটা বিল্ডিংয়ের কথা তিনি বলছিলেন, সেই বিল্ডিংটা সম্পর্কে যারা রেকি করে গেছেন, অর্থাৎ এর আগে এই জায়গাটা পরিদর্শন করে গেছেন, দেখে গেছেন, তারা হয়তো সেটা নিশ্চয়ই জানে, কিন্তু বলছিলেন না।
যাই হোক, মূল ঘটনায় আসি। প্রথম রাতেই আমার ডিউটি শুরু করানো হয়। 3টি ডিউটি পোস্ট ছিল: মেইন গেট, অস্ত্রাগার এবং বাসস্থান এলাকা। আমার ডিউটি ছিল মেইন গেটে। আমাদের ডিউটির সময় ছিল রাত 10টা থেকে 12টা এবং ভোর 4টা থেকে 6টা। 10টা থেকে 12টা খুব ভালোভাবে ডিউটি করি, তেমন কোনো সমস্যা হয়নি, কারণ তখনও ক্যাম্পের অনেকেই জেগেছিলেন। শুধু মাঝে মাঝে ওই বিল্ডিংয়ের দিকে একটু তাকাচ্ছিলাম। হালকা একটু ভয় ভয় কাজ করলেও কোনো মতে ডিউটি শেষ করে যাই। 4 ঘন্টা রেস্ট করার পর যখন ভোর 4টায় আবার ডিউটিতে আসি, তখন আমার পূর্বের ডিউটিম্যানকে জিজ্ঞেস করি কোনো সমস্যা হয়েছে কিনা। সে শুধু আমাকে বলল কাছে লাইট রাখতে এবং রাইফেল ঠিক রাখতে, বলে সে চলে গেল। আমি শুরু করলাম ডিউটি। হঠাৎ আমার প্রচণ্ড বেগ আসে, অর্থাৎ ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে। আমি মাত্র কিছুক্ষণ আগেই ডিউটিতে এসেছি বাথরুম করে। এখন আবার চাপের কারণ আমি বুঝে উঠতে পারছিলাম না। আমি ভাবলাম আজ সারাদিন হয়তো পানি বেশি খাওয়া হয়েছে, যে কারণে এরকমটা হচ্ছে। আমি কিছু না ভেবে গেট থেকে 50 গজ সামনে এগিয়ে যাই। একটা ঝোপ দেখে বসে পড়ি সেখানে। ও বসা অবস্থায় মনে হচ্ছিল যে কেউ আমার বাম কানে খুব জোরে একটা ফু দিল। আমি দ্রুত কাজ সেরে উঠে দাঁড়াই এবং পকেট থেকে টর্চ বের করে জ্বালাই। দেখি কিছু একটা অদৃশ্য ছায়া দৌড়ে ওই বিল্ডিংয়ের ভেতরে চলে গেল। ওই সময় আমার মাথায় মোটেও ভূত প্রেতের কথা আসেনি। আমার মাথায় সর্বপ্রথম এসেছে যে অভ্যন্তরীণ শত্রুর কথা। কারণ অধিনায়কগণ অনেক সময়, অর্থাৎ ক্যাপ্টেনরা অনেক সময় জুনিয়রদেরকে টাস্ক দিয়ে থাকেন যে ঘুমন্ত বা জাগ্রত কারো রাইফেল চুরি করে আনার জন্য। তো এরকম কোনো টাস্ক যদি হয়তো উনি ধারণা করছিলেন যে ওনার সাথে এরকম কোনো টাস্ক নিয়ে কেউ এসেছেন এবং সে হয়তো তাকে ফু দিয়েছেন কানে খুব জোরে একটা। আমিও সেটাই ভাবে আমি রাইফেলটা হ্যান্ড গার্ড পজিশনে করি। এক হাত দিয়ে রাইফেল ধরেছি আর এক হাতে টর্চ। ধীরে ধীরে আমি ওই দিকে এগোতে থাকি। এক সময় ওই বিল্ডিংটার কাছে চলে আসি, আর মাত্র 5-7 গজ। হঠাৎ আমি একটা গর্তে পড়ে যাই। গর্তের গভীরতা ছিল 1 কোমর। হাত থেকে টর্চও পড়ে যায় গর্তের ভেতরে। ছোট ছোট লতাপাতা থাকার কারণে আমি ঘুণাক্ষরেও টের পাইনি গর্তের অবস্থান। একটা ভ্যাপসা গন্ধ আসতে থাকে আমার নাকে, খুবই অপরিচিত একটা গন্ধ। টর্চ তুলতে যাব, হঠাৎ করেই মাথায় আসে মাথা নিচু করা যাবে না। দৃষ্টি বদলালেই আমার জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর কিছু। রাইফেল থেকে বেয়োনেট খুলি এবং তা হাতে নেই, যদি কিছুর সম্মুখীন হয়ে যাতে অন্তত মোকাবেলা করতে পারি সেটা। হঠাৎ দৃষ্টি চলে যায় আমার পায়ের কাছে। টর্চ জ্বলছে। টর্চের আলোতে আমি দেখতে পাই মানুষের কাটা হাত, সংখ্যা প্রায় 12 থেকে 15টি। কিছু কিছু হাতে মাংস পচে গলে হাড় থেকে আলাদা হয়ে গেছে। এবার আমি বুঝতে পারি যে গন্ধটা কিসের। আমি সেখানেই সেন্সলেস হয়ে যাই। হঠাৎ কানে আসে আজানের শব্দ। জ্ঞান ফিরে আগে আমি রাইফেলের অবস্থান নিশ্চিত করি। দেখি সব ঠিকঠাক আছে, কিন্তু পায়ের কাছে টর্চ আর জ্বলছে না। আমি প্রচণ্ড ভয় পাই। পকেটে থাকা লাইটার দিয়ে একটা সিগারেট জ্বালিয়ে আমি চলে আসি ডিউটি পোস্টে। এসে দেখি ডিউটি জেসিও আর অন্যান্য পোস্টের ডিউটিম্যান আমাকে চারদিকে লাইট জ্বালিয়ে খুঁজছে। তাদের ভাষ্য মতে অস্ত্রাগার ও ডিউটিম্যান আমার চিৎকারের শব্দ শুনতে পায়। সে আর অপেক্ষা না করে ডিউটি জেসিওকে গিয়ে তোলে। তারপর থেকে 1 ঘন্টা যাবৎ তারা আমাকে খুঁজছেন। কিন্তু বিশ্বাস করেন ভাই, আমার জানা মতে আমি আমার মুখ দিয়ে একটাও শব্দ করিনি। তাহলে চিৎকারের শব্দ কে করেছিল? আমি নিজে অনেক প্রশ্নের উত্তর খুঁজতে থাকি। কি হয়েছিল ওই ছায়ামূর্তির? আমার সব ঘটনা আমি স্যারকে খুলে বলি। স্যার সব কিছু জেনে আমাকে বলে, তোমার ওই দিক যাওয়াটা মোটেও উচিত হয়নি। ওটা একটা লাশ কাটা ঘর, কিন্তু অনেক আগে থেকেই ওটা পরিত্যক্ত ঘোষণা করা হয়। রেকি করার দিন এলাকার লোকজন নাকি সতর্ক করেছিল ওই স্থান সম্পর্কে, যার কারণে আমাদেরকে ওই দিকে যাওয়া নিষেধ করা হয়। একটু পর চারদিক পরিষ্কার হতে থাকে। আমরা নিজেদের ভয় ও সন্দেহ ভাঙানোর জন্য ওই গর্ত খুঁজতে যাই,
অর্থাৎ যে গর্তে তিনি পড়ে গিয়েছিলেন সেই বাড়িতে যাওয়ার সময়টাতে। কিন্তু আশ্চর্যের বিষয়, আমরা ৩-৪ জন খুঁজেও কোথাও কোনো গর্ত খুঁজে পাইনি। এরপর আমি চলে আসি তাঁবুতে। শরীরে সেই ভ্যাপসা গন্ধ এখনো পাচ্ছিলাম। দ্রুত গোসল করি, নামাজ পড়ে দোয়া দরুদ পড়ে নিজেই নিজের শরীরে ফু দেই। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাকে বাঁচিয়ে এনেছেন। এরপর আমরা ওই জায়গায় আরো ৬ দিন ছিলাম। আর কেউ কোনো ঘটনার সম্মুখীন হয়নি। আর একটা কথা খুবই মনে পড়তে থাকে ওই ৬ দিনে, দেশের জন্য শত্রুর সামনে বুক চেতিয়ে দাঁড়ানো সৈনিক মাঝে মাঝে নিজের ছায়া দেখেও ভয় পায়, যার প্রত্যক্ষ উদাহরণ আমি। এই ছিল আমার ঘটনা। জানি না কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি। ভালো লাগলে পড়ে শোনাবেন। সকলের সুস্থতা কামনা করি আমি বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। যাওয়া অলৌকিক ঘটনাগুলো পড়ব, একসাথে জানবো, শুনবো। তো আমি আজকের প্রথম ঘটনায় চলে যাচ্ছি। আবার অনুরোধ করছি লাইভ অডিও স্ট্রিমিংটি শেয়ার করে দেওয়ার জন্য এবং আপনাদের মতামতগুলো কমেন্ট সেকশনে জানিয়ে ফেলতে এবং SMS এর মধ্য দিয়ে জানিয়ে ফেলতে। আমি চলে যাচ্ছি আজকের প্রথম ইমেল স্টোরিতে। ভূত নাইট। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি KM জাহিদ, মাদারীপুরের কালকিনি থানায় আমার বাসা। ব্যস্ত মানুষ, তাই স্টুডিওতে গিয়ে ঘটনা শেয়ার করতে পারছি না, কিন্তু ঘটনাটি আমি চাই আপনাদের সাথে শেয়ার করতে। আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। আমার আম্মু অসুস্থ থাকায় কিছুদিন আগে ঢাকায় ডাক্তার দেখাতে গিয়েছিল। আর ব্যবসায়িক ব্যস্ততার কারণে আমার আব্বু সেদিন বাসায় আসতে পারেনি। তো আমি একাই ছিলাম বাড়িতে। এমনিতে আমার একটু রাত্রি জাগার অভ্যাস। তো সেদিন রাত 2:40 দিকে আমি ওয়াশরুমে যাই। আমার ঘরের পাশাপাশি ওয়াশরুম। আমি ওয়াশরুমে ঢোকার পরে দরজা বন্ধ করে দিয়ে একটা কান্নার শব্দ শুনতে পাচ্ছিলাম। আমি দরজা খুলে আবার দেখলাম না, কোনো শব্দ নেই। আমি দরজাটা আবার বন্ধ করলাম, দেখলাম কেমন যেন একটা কান্নার শব্দ। আমি ভাবলাম পশু পাখি হয়তো, কিন্তু একটু পরে খেয়াল করে শুনলাম যে এটা একটা মানুষের কান্নার শব্দ। এর আরো কিছুক্ষণ পরে আমি অনুভব করতে পারছিলাম ওয়াশরুমের ভেতর থেকেই যে শব্দটা কোথাও নয়, একেবারে আমার ওয়াশরুমের সামনে থেকে আসছে, অর্থাৎ দরজার ওপাশে আমার রুম থেকে আসছে। আমি তখন ভয়ে নিশ্চুপ হয়ে গেলাম। আমি বুঝতে পারছিলাম না যে আসলে কি করব। খুব স্বাভাবিকভাবেই আপনার বাড়িতে কেউ নেই, এমন একটা সময় আপনি ওয়াশরুমে গেলেন এবং তারপরে যদি এরকমটা শুনতে পান যে হয়তো আপনার রুম থেকে একটা কান্নার শব্দ আসছে আপনার ওয়াশরুমের সামনে থেকে, সেই মুহূর্তটা আসলে সেখানে থাকলেই অনুভব করাটা সম্ভব। তবে এরকম ঘটনা ঘটে গেছে অহরহ মানুষের সাথে। তো আমি অনুভব করতে পারলাম যে আমার দরজার সামনেই হয়তো কেউ কান্না করছে। এই সময়টাতে হঠাৎ করে আমি ভয়ে জড়িয়ে গেলাম এবং তারপরেও আমার মনে হচ্ছিল যে আমার আশেপাশেই কেউ একজন আছে। যদিও আমি কাউকে দেখতে পাচ্ছি না, আমার একটা অনুভূতি হচ্ছিল যে আমার পাশে কেউ ঘুরে বেড়াচ্ছে। আমি আরো ঘাবড়ে গেলাম যখন ফোনের টাইমটা দেখলাম 2:45 বাজে। আম্মু বলেছিল যে যদি আমি ওয়াশরুম বা বাইরে যাই তাহলে যেন রাত 3টার পরে যাই। এই জায়গাটাতে এমনিতেও একটু সমস্যা রয়েছে। এটা ভেবে আমি আরো ভয় পেতে শুরু করলাম। আমার হাত পা শরীরে শীতল হয়ে আসছিল। হঠাৎ আমি শুনতে পারলাম আমার ওয়াশরুমের দরজায় কেউ নক করছে ঠকঠক করে।
কিন্তু খুব অস্বাভাবিকভাবে একটা নক করার পরপরই বিকট শব্দে শনশন বাতাস বয়ে যাচ্ছে। আমি দিশেহারা হয়ে আমার ফোনে আয়াতুল কুরসি ডাউনলোড করা ছিল, কারণ আমি আয়াতুল কুরসি মুখস্থ পারতাম না, তাই আমি সেটা প্লে করলাম। 1 মিনিট পরেই কান্না এবং বাতাস সবকিছুই বন্ধ। আবারও আগের মতো গুমোট একটা পরিবেশ। আমি ভয়ে ভয়ে চোখ বন্ধ করেই আমি ওয়াশরুমের দরজা খুললাম, ওয়াশরুম থেকে বের হয়ে আসলাম। আমার রুমে কোনো রকম ঢুকে আমি কম্বল মুড়ি দিয়ে নিজেকে আটকে নিলাম। ভাবলাম খারাপ সময়টা হয়তো চলে গেছে, কিন্তু না। হঠাৎ আমার নাম ধরে বাইরে থেকে একটা ডাক শুনলাম। কণ্ঠটা আমার পরিচিত নয়, তবে একেবারে অপরিচিতও মনে হলো না। মনে হলো খুব বহু বছর ধরে চেনা কেউ আমাকে ডাক দিচ্ছে। এভাবে 2টা ডাক আমি শুনতে পেলাম। এবার আমি সত্যি ভীষণ ভয় পেয়ে গেছি, আর ভাবছি যে আজকে আমি আর বাঁচতে পারবো না। আমি এবার চারকুল পড়তে লাগলাম, অর্থাৎ 4টি সূরা একসাথে পড়তে লাগলাম। কম্বলের নিচে আমি বেশ ঘেমে গিয়েছি। এর কিছুক্ষণ পরে সব ঠিকঠাক, কোনো বাতাস নেই, সবকিছু আবারও নিস্তব্ধ। আমি এর আগেও অনেক ঘটনা ফেস করেছি, নিজের চোখে অবয়ব দেখেছি, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো আমি কখনো এতটা ভয় পাইনি। অনেক কষ্ট করে আমি সেদিন রাতে ঘুমিয়েছি একটু। স্বপ্নে দেখলাম 2টি ঘটনা, একটা তবে বিবরণ দিতে পারছি না, যদি হিতে বিপরীত হয় সেটা একেবারেই আপনার ইচ্ছে। তবে চাইলে আপনি শেয়ার করতে পারতেন ঘটনাগুলো। আমি অবাক কি হচ্ছে এসব আমার সাথে। যাই হোক, সারাদিন ব্যস্ত থাকার কারণে ভুলে গেছি সবকিছু। পরের দিন রাতে ঘুমিয়ে পড়ার একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। আমি স্বপ্নে দেখলাম একজন বৃদ্ধার সাথে আমার কথা হচ্ছে। তিনি আমাকে বললেন যে গভীর রাতে কেউ তোমাকে ডাকলে তুমি তাকে সালাম দেবে। আমি বুঝতে পারছিলাম না যে সেই বৃদ্ধা কে, তবু আমি সেখানে ভয়ে দাঁড়িয়েছিলাম। তখন সে বলল যে সালামের উত্তর না দিয়ে যদি বলে আমি অমুক, তাহলে চুপচাপ থাকবি। আমি নামটা উল্লেখ করছি না কার নাম বলছে, তবে সেটা কোনো মানুষের নাম না। ভুলেও বাইরে যাবি না, আর কোনো কথাও বলবি না। এরপরে ঘুম ভেঙে যায় আমার। ঘুম ভেঙে যাওয়ার সময় দেখলাম যে রাত 2টা বেজে গেছে। আমি অবাক হয়ে বসে রইলাম যে আমি আসলে কি দেখলাম এগুলো। এরপর মাঝে মাঝে আমার কিছু স্বপ্ন একদম মিলে যায়, মানে আমার কোনো বিপদের আগে আমি সেটা অনুভব করতে পারি। আমি জানি না এসব কেন হয়, কিন্তু এখনো রাতে ঘটনাটা মনে হলে আমি একেবারে নিশ্চুপ হয়ে যাই। তাই ভাবলাম ঘটনাটা শেয়ার করা উচিত, কারণ এটা অন্যরকম একটা অদ্ভুত ঘটনা। আর মাত্র কিছুদিন আগে 2022 সালের জানুয়ারির প্রথম সপ্তাহে ঘটে যাওয়া ঘটনা এটি। তাই অনুরোধ করছি শেয়ার করে দেওয়ার জন্য। এখনও এই বিষয়গুলো মানুষকে তাড়া করে ফেলে। আমাকে ক্ষমা করবেন, ঘটনা গুছিয়ে লিখতে পারিনি। ভূত নাইট। আসসালামু আলাইকুম শাফিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি জানি বরাবরের মতো আপনি ভালোই আছেন। আমি রাবিয়া সোহা, লিখছি নারায়ণগঞ্জ থেকে। আমি আপনার এবং ভূত নাইটের বিশাল ভক্ত। অনেক অনেক ভালোবাসা, শুভকামনা আপনার জন্য সবসময় এমনটাই থাকবেন। এর আগে আমি কিছু ঘটনা পাঠিয়েছিলাম, আপনাকে ধন্যবাদ সেগুলো শেয়ার করার জন্য। আজকে আমি যে ঘটনাটা শেয়ার করছি সেটা আমার এক কাজিনের সাথে ঘটে যাওয়া। আমি তার ভাষাতেই ঘটনাটি বলার চেষ্টা করছি। আজ থেকে অনেক বছর আগের ঘটনা। আমি খুব ছোট তখন। আমার মায়ের চাকরির সুবাদে তখন নানি বাড়ি থাকতাম। আমার মামাতো বোন হাফসা ও আমার সমবয়সী সিসিহারিটা ছিল একেবারে নতুন
চকচকে। তো আমি ঠিক পরের অংশটুকু বুঝতে পারিনি। তো আমাদের বাড়ির পেছনের দিকটা একটা ডোবার মতো জায়গা ছিল, সেখানে সবাই ময়লা আবর্জনা ফেলত। সেখান থেকে আমাদেরকে যে জানলাটা ছিল, আমার নানি কখনো সেই জানলাটা আমাদেরকে খুলতে দিতেন না। অর্থাৎ তাদের বাড়ির পেছনে যে জায়গাটা ছিলেন নানি বাড়ির, সেই জায়গাটাতে ময়লা আবর্জনা ফেলা হতো বলে তার নানি কখনো সেই জায়গাটা আর সাথে সামনে তার বাড়ির যে জানালাটা রয়েছে সেটা খুলতে দিতেন না। এমন করার কারণ জিজ্ঞেস করলে সে সব সময় আমাদেরকে বলতো যে না, এই জায়গায় কখনো যাবে না, এখানে ভূত থাকে। আমরা তখন ভূতের ভয়ে কখনো বাইরে খেলতে গেলে ওই জায়গাটাতে যেতাম না। একদিন সকালবেলা নানি যখন কাজ করছিল, তখন আমরা সেই জানলাটা খুলে ঘরে বসে খেলছিলাম। খেলতে খেলতে হাফসার একটা খেলনা সেই জানলাটা দিয়ে বাইরে পড়ে যায়। নানি আমাদের সেখানে যেতে সবসময় নিষেধ করত। তবু হাফসার খেলনা পড়ে গেছে জানলে তার মা বকাবকি করবে। এজন্য আমরা সেখানে খেলনাটা আনতে যাই। সেখানে আমরা দেখলাম অনেক ময়লা আবর্জনা, ভেতরে একটা মাটির হাঁড়িতে ফিন্নি জাতীয় কিছু একটা খাবার দেয়া আছে। সে হাঁড়িটা ছিল একেবারে নতুন, অর্থাৎ তারা তখন খুব ছোট ছিলেন। সেই ময়লা আবর্জনার জায়গাটাতে যখন খেলনাটা পড়ে গেল, তারা সেটা আনতে গেলেন। গিয়ে দেখলেন সেই আবর্জনা, অনেক আবর্জনার ভেতরে একটা হাঁড়িতে কিছু খাবার দেখতে পেলেন সেই ছোট বয়সে। তো তারা সহজাতভাবে আসলে সেই খাবারগুলো নিয়ে আসতে চাইলেন, এবং মাটির হাঁড়িটার মধ্যে যে ফিরনি ছিল সেই হাঁড়িটা একেবারে নতুন। আমি বললাম, চল এটাকে আমরা বাসায় নিয়ে যাই, কবুতরকে আমরা খাওয়াতে পারবো। হাফসা বলল যে তা খাবারগুলো কি করবি? আমি বললাম, এই ময়লায় বেঁধে এগুলো, ময়লার মধ্যে এগুলো কি নাকি কেউ বোধ হয় খাবার নষ্ট হয়ে গেছে বলে এখানে রেখে দিয়েছে। অর্থাৎ তারা ওই হাঁড়িটাকে কাজে লাগাতে চাচ্ছিলেন কবুতরকে খাবার দেওয়ার জন্য পাত্র হিসেবে, এবং প্রশ্ন করলেন যে তাহলে এই ফিন্নিগুলো কি করবো যেটা এই হাঁড়িটাতে আছে। তখন তারা বললেন যে ময়লার মধ্যে এগুলো কি নাকি খাবার বোধহয় নষ্ট হয়ে গেছে, তাই কেউ ফেলে রেখেছে, তাতে আমাদের কি, আমরা এটাকে নিয়ে যাই। এরপর হাফসা আর আমি মিলে খাবারগুলোকে নিচে ফেলে হাঁড়িটা নিয়ে চলে আসি। আমরা কাউকে এই ব্যাপারে কোনো কিছু জানাইনি, কারণ এটা জানলে আমাদের বাসায় সবাই আমাদেরকে বকবে। তাই আমরা হাঁড়িটা লুকিয়ে রাখি। তো সেদিন রাতে যখন আমরা আমার নানার সাথে ঘুমাচ্ছিলাম, হঠাৎ মাঝরাতে কারো ডাকে আমার ঘুম ভেঙে যায়। আমার কেন যেন মনে হলো রুমের বাইরে যে জানালাটা ছিল সেখান থেকে কেউ দ্রুত সরে গেল। আমি ব্যাপারটাকে মনের ভুল ভেবে আবারও ঘুমানোর চেষ্টা করলাম। একটু পরেই আমার আবারও মনে হচ্ছিল যে ঘরে কেউ হাঁটাহাঁটি করছে। আমি তখন ভয়ে চিৎকার দিয়ে উঠি। তখন ঘরের সবাই জেগে ওঠে এবং আমাকে সান্ত্বনা দিয়ে আবার ঘুমিয়ে যেতে বলে। সকালে উঠে জানতে পারলাম হাফসাও নাকি রাতে একই সমস্যা হয়েছে। সে নাকি স্বপ্নে দেখেছিল কেউ একজন তাকে বলছে, যা করেছিস ঠিক করিসনি। বাড়ির সবাই বিষয়টাকে স্বাভাবিকভাবে নিয়েছিল, কিন্তু সমস্যাটা আমাদের দুইজনের হয়েছিল, এবং সমস্যাটা আরো বেশি করে শুরু হলো তার পরের দিন। হাফসা হঠাৎই অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। সে কোনো কথা বলছিল না, কোনো খাবার খাচ্ছিল না। এক পর্যায়ে তার মাকে বকাবকি করলে সে তার মার সাথে, তার মা তাকে বকাবকি করলে সে তার মার সাথে খুব রাগী দৃষ্টিতে তাকায় এবং আজে বাজে কথা বলতে শুরু করে। ধীরে ধীরে তার আচরণ হিংস্র পশুর মতো হয়ে যেতে থাকে। এতটুকু ছোট একটা মেয়ে, তবুও পুরুষ মিলেও তাকে ধরে রাখতে পারছিল না। আমি ওকে দেখে খুবই ভয় পেয়ে যাই। এরপর আমাদের বাড়িতে হুজুর ডাকা হয় এবং হুজুরকে দিয়ে আলাদা একটা রুমে বসে হুজুর জানালেন যে তাকে নাকি কোনো জিন আসর করেছে। হুজুর নাকি জিনের সাথে কথাও বলেছিলেন। তাকে আসর করার কারণ জিজ্ঞাসা করলেই শুধু বলে, ওরা আমার খাবার ফেলে দিয়েছে। হুজুর বললেন, কি সব বলছিস সেগুলো? ওরা তোর খাবার পাবে কোথা থেকে?
সে বলল, জিজ্ঞেস করো ওদের, ওরা ওই মাটির হাড়ি থেকে আমার খাবার ফেলে নাই? আমার নানি আমাকে এসে এই ব্যাপারে জিজ্ঞেস করলে আমি ভয়ে ভয়ে উত্তর দিলাম যে হ্যাঁ, আমরা এরকম একটা হাড়ি এনেছি বাসায়, আমরা কবুতরকে খাওয়াতে নতুন হাড়ি দেখেছি, তাই আমরা নিয়ে এসেছি। এরপর হুজুর আবারও ধ্যানে বসলেন এবং তিনি ওই জিনটার সাথে কথা বলে বললেন যে ওরা বাচ্চা মানুষ, না বুঝে ভুল করেছে, ওদেরকে মাফ করে দেয়। জিনটা তখন তাকে বলল যে শুধু খাবার ফেলে দিলে ছেড়ে দিতাম, কিন্তু এই মেয়ে আমার খাবার পা দিয়ে মারিয়েছে, অর্থাৎ সে খাবারগুলোর উপরে পা দিয়েছে। হুজুর তাকে জিজ্ঞেস করলো যে কি করলে হাফসাকে ছেড়ে দিবে। তারপর সে একই রকম ভাবে মাটির হাড়ি ভর্তি পায়েস সহ আরো অনেক খাবার সে জায়গায় রেখে আসতে বলে, অর্থাৎ সেই আবর্জনা ফেলার যে জায়গাটা আছে সেখানে মাটির হাড়িতে করে পায়েস সহ আরো কিছু খাবার রেখে আসতে বলে। হুজুর তাকে জিজ্ঞাসা করলো, এসব করলে যে তুই ওকে ছেড়ে দিবি এটার কোনো নিশ্চয়তা আছে? সে বলল, আমি কোনো খারাপ জিন না, আমি আমার কথা ভাঙবো না। তারপর তার কথা মতো সব করা হলো। হাফসাও ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। এরপর থেকে আমরা আর কখনো সেই জায়গায় যাইনি। তো শাফিন ভাইয়া, এটাই ছিল আমার কাজিনের সাথে ঘটে যাওয়া ঘটনা। একেবারে সত্য ঘটনা পড়ার অনুরোধ রইল। আমি সোহা, লিখছি নারায়ণগঞ্জ থেকে। অবিরাম ভালোবাসা ও শুভকামনা রইল আপনার জন্য। ভূত নাইট। আমার নাম বলতে ইচ্ছুক নই। ঠিকানা পশ্চিম আগরতলা, ত্রিপুরা, ভারত। আমি একটু আগে বলছিলাম যে ভারত থেকে আমরা অনেক ঘটনা পাচ্ছি নিয়মিতভাবে। ধন্যবাদ আমার ভারতীয় যেই শ্রোতা বন্ধুরা রয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা এবং চাইব আরও ঘটনাগুলো আপনারা পাঠাবেন। তো যাই হোক, নাম বলতে ইচ্ছুক নন এমন একজন ভারতীয় বন্ধু পাঠিয়েছেন ত্রিপুরা, আগরতলা, ত্রিপুরা হতে। আমি গত শনিবার 22/1/2022 তারিখে সকালে ঘুম থেকে উঠে মামির মুখে শুনি পাশের বাড়ির একটা মেয়ে আত্মহত্যা করে মারা গিয়েছে। পাশের ঘরের লোকজন তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ঘর থেকে উদ্ধার করেছে। আমি বললাম যে মেয়ের ঘরে কেউ ছিল না। মামি বললেন যে মেয়ের মা গত বছর পাগল হয়ে যে ঘর থেকে বের হয়ে গেছে, আজও পর্যন্ত সে আর ফিরে আসেনি। মেয়ে বাড়িতে একাই থাকতেও মেয়েটার বয়স 23 থেকে 24 বছর হবে। মেয়েটা মানসিকভাবে বিপর্যস্ত ছিল, তাই মেয়েটা হতাশ হয়ে এই কাজটা করেছে। তারপর সকাল 11টায় পুলিশ এসে মেয়েটাকে হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে তার পোস্টমর্টেম করে তার লাশটাকে আবার বাড়িতে দিয়ে যায়। আমার মামিও ওনার ছোট ছোট বাচ্চাগুলো অনেকবার ওই মেয়ের বাড়িতে গিয়েছে। যখন লাশটাকে গোসল দিয়ে কাফনের কাপড় পরাচ্ছিল, তখন আমার মামি অনেক ভয় পেয়ে যায়। ওই মেয়ের কাটা লাশ দেখে তার চোখগুলোর মধ্যে মার্বেল দেওয়া ছিল এবং শরীরে সেলাই দেখে উনি আটকে ওঠেন। যেহেতু পোস্টমর্টেম বা ময়নাতদন্ত করা হয়েছে, তো সেই শরীরটাকে কাটা হয় এবং সেখান থেকে কিছু অর্গান নিয়ে সেটা পর্যালোচনা করে দেখা হয় যে এই মানুষটির মৃত্যুর কারণ কি ছিল। সেক্ষেত্রে শরীরটাকে বিভিন্নভাবে কাটা হয় এবং অঙ্গ প্রত্যঙ্গগুলো আলাদা আলাদা করা হয়। তো সেই লাশটা দেখে তিনি ভয় পেয়েছিলেন। ওই মেয়ের জানাজার নামাজে না যেয়ে ঘুমিয়েছিলাম। বিকেলে ভারতীয় সময় 4:44 আমার ঘুম ভাঙে। মাগরিবের আর মাত্র 20 মিনিট বাকি। এমন সময় আকাশটাও অনেকটা মেঘলা মেঘলা। আমি ঘুম থেকে ওঠার আগে মামির ঘরে লাইট জ্বালিয়েছিল। সুইচে চাপ দেওয়ার সাথে সাথে তাতে আগুন ধরে যায়। মামি আগে থেকে একটু ভয়ে ছিলেন। মামি ভয়ে আমাকে ডাকা শুরু করে দেয়।
মামাতো ভাই বোনগুলো আমাকে একরকম চিৎকার করে ডাকছে, ভাইয়া উঠো, বাতি নষ্ট হয়ে গেছে। আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠে দেখি, ঘড়ির দিকে তাকিয়ে দেখি মাত্র 20 মিনিট বাকি আছে মাগরিবের নামাজের, আর আমি এখনো আসরের নামাজই আদায় করি নাই। আমি মামিকে বললাম আমি নামাজ পড়ে এসে লাইট ঠিক করে দিচ্ছি। মামি বলল তাড়াতাড়ি আসো, সন্ধ্যা নেমে আসছে। আমি বললাম ঠিক আছে। আসরের নামাজ আদায় করে এসে লাইটটা ধরে দেখি হোল্ডার সহ সব জ্বলে গিয়েছে, অর্থাৎ নষ্ট হয়ে গিয়েছে। পরে বাইরের থেকে লাইট এনে ঘরে লাগিয়ে দিয়ে আবার মসজিদে চলে গেলাম মাগরিবের নামাজের জন্য। নামাজ আদায় করে দোকানে গেলাম। দোকান থেকে এসে দেখি যে পুরো ঘর এলোমেলো হয়ে আছে। মামি মশারি টানিয়ে শুয়ে পড়েছে এই সন্ধ্যাবেলায়। আমি বলছি মামি, ঘরের এই অবস্থা কেন, ঝাড়ুটারু দিলেন না? মামি বলছে যে আমার ভয় করতেছে, মামাতো ভাই বোনগুলো ভয়ে সন্ধ্যাবেলায় মশারির মধ্যে চলে গেছে। আমি বললাম তোর ভয়ের কি আছে মামি? মামি আমাকে বলছে যে আপনি যখন মসজিদে গেলেন মামি মামাকে বলছে যে আপনি যখন মসজিদে গেলেন তখন মাগরিবের আজানের পরেই আমি কলপাড়ে গেছি পানি আনতে। আমার চোখের সামনে একটা বিড়াল আসলো। আমি বিড়ালটার দিকে এক পলক তাকিয়েছিলাম। হুট করে দেখলাম বিড়ালটা একটা গরু হয়ে গেছে। আমি এটা দেখে এসে কলপাড় থেকে সব ফালাইয়া দিয়া দৌড়ে এসে দরজা বন্ধ করে নিয়ে শুয়ে পড়েছি। তারপর থেকে আতঙ্কে দিন কাটছে আমার। ঘরের সবার বাচ্চাগুলো সন্ধ্যার পরে ভয় পায়। আশেপাশের বাড়ির মানুষরাও একই রকমের ভয়ের কিছু ঘটনা দেখেছে এবং ভয়ের মধ্যে দিন পার করছে। এটাই ছিল আমার সত্য ঘটনা। ধন্যবাদ। ঘটনাটি নাম প্রকাশে অনিচ্ছুক এক বন্ধু পাঠিয়েছেন পশ্চিম আগরতলা, ত্রিপুরা, ভারত থেকে। ধন্যবাদ ভারতীয় বন্ধু আপনাকে ঘটনা শেয়ার করার জন্য। পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাংলা ভাষাভাষী যে ভূত নাইট। আসসালামু আলাইকুম শফিন ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি তাসিন আহমেদ, ঢাকার গুলশান থেকে লিখছি। আমি ভূত নাইটের একজন নিয়মিত শ্রোতা। আমি ভূত নাইটে আমার সংগ্রহ করা কিছু ঘটনা পাঠিয়েছে। আজকেও একটা সত্য ঘটনা নিয়ে ভূত নাইটে হাজির হয়ে গেলাম। ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি ঘটে আমার এক দূর সম্পর্কের মামার সাথে। আমি তার মতো করেই ঘটনাটি লিখলাম। আমার নাম রাজিবুল ইসলাম, বাসা গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানায়। 2013 সালের ঘটনা। 2013 সালে মেট্রিক শেষ করি। এরপর রাজশাহীর একটা কলেজে চান্স পেলাম। যদিও ইচ্ছা ছিল নিজের এলাকার কোনো একটা কলেজে পড়ব, কিন্তু পারিবারিক সিদ্ধান্ত এবং প্রতিবেশীদের পরামর্শে রাজশাহীতেই ভর্তি হই। সঙ্গত কারণে আমি আমার কলেজের নাম উল্লেখ করলাম না। যাই হোক, এবার চলে আসি আসল ঘটনায়। একটা মেসে থেকে পড়াশোনা করতাম, সায়েন্স নিয়ে পড়তাম, তাই পড়ালেখার অনেক চাপ ছিল। বলতে গেলে সবসময় পড়াশোনার পেছনেই সময় কাটত। যারা ইন্টারমিডিয়েটে আসলে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন তাদের মনে হয় খুব সহজেই বুঝে যাওয়ার কথা। সেই সময়টা অন্য কোনো দিকে আসলে সময় দেওয়ার মতো সময় থাকে না, এতটাই আসলে পড়াশোনা করতে হয়। আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, ইন্টারমিডিয়েটে যারা বিজ্ঞান বিভাগে পড়ছেন সত্যি অন্যরকম একটা চাপ থাকে কিন্তু তাদের উপরে। বলতে গেলে সবসময় পড়াশোনার পেছনেই সময় কাটত। একদিন এক বন্ধুর জন্মদিনের নিমন্ত্রণ পেলাম। আমার খুব কাছের বন্ধু ছিল, ওর নাম শামীম। প্রথমে আমি যেতে চাইনি, কিন্তু অন্যান্য ফ্রেন্ডদের অনুরোধে সেখানে যাই। মূলত ওই জন্মদিনের অনুষ্ঠানের রাতেই আমার সাথে ঘটেছিল একটা অদ্ভুত ঘটনা, এবং ঘটনার রেশ ছিল প্রায় 1 মাস। যাই
যাই হোক, সেদিনটা ছিল অক্টোবরের 22 তারিখ। ওই দিন সন্ধ্যায় আমি আর আমার কয়েকজন ফ্রেন্ড মিলে শামীমের জন্মদিনে গেলাম। গিয়ে দেখলাম বেশ বড় আয়োজন। ওর বাবা ছিলেন একজন শিল্পপতি, তাই এমন আয়োজন দেখে অবাক হইনি। সেখানে গিয়ে আমরা সবাই অনেক মজা করলাম। রাত যখন 9টা, শামীম এসে বলল, এখন কেক কাটবো, সবাই রেডি হয়ে যায়। এরপর আমরা সবাই কেক কেটে শামীমের জন্মদিন পালন করলাম। এরপর সবাই ডিনার শেষ করলাম। ডিনার শেষে অনেকেই চলে গেল তাদের নিজ নিজ বাসায়, শুধু আমরা বন্ধুরা ছিলাম। বন্ধুরা সবাই আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ একটা দরকারি কাজে আমি একটু বাইরে আসি। চারপাশ তখন একদম অন্ধকার। আমি তখন বন্ধুর বাসা থেকে একটু দূরে একটা বেল গাছের নিচে দাঁড়িয়ে ফোনে একটা কাজ করছিলাম। হঠাৎ সামনে চোখ পড়তেই দেখলাম একটা কুকুর হেঁটে যাচ্ছে। কুকুরটা সাধারণ কুকুরের মতো ছিল না। কুকুরের আকৃতিটা স্বাভাবিক কুকুরের তুলনায় বেশ বড়। আমি এটা দেখে একটু ভয় পেয়ে যাই। তারপরে ভেবে নিই যেহেতু বড় ধরনের কোনো বিদেশি জাত হতে পারে। আর রাত তখন 12টার কাছাকাছি, সেজন্য আমার মধ্যে ভয়টা একটু অন্যরকম চেপে বসে। এই সময় এমন একটা দৃশ্য আমি আশা করিনি। আবার হঠাৎ করে দেখলাম কুকুরটা নেই, হঠাৎ কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। একটু আগে এখানেই তো ছিল। আমি তখন সাথে সাথে ওই জায়গাটা ছেড়ে শামীমের বাসায় চলে যাই। আমি তখন বন্ধুদের কাউকে কিছু বলিনি, সবাই ভীতু ভাববে বলে। কিছুক্ষণ পরে আমরা শামীমের বাসা থেকে যার যার গন্তব্যে চলে আসি। এই ঘটনাটি আমি আসলে ভুলতেই বসেছিলাম, কিন্তু কয়েকদিন পর আমার সাথে ঘটতে শুরু করে বিভিন্ন ধরনের ভয়ানক ঘটনা। একদিন আমি রাত 1টার দিকে পড়াশোনা শেষ করে ঘুমাতে যাওয়ার সময় দেখি কেউ যেন আমার বিছানায় শুয়ে আছে। আমি বিছানার সামনে দাঁড়িয়ে দেখি অনেক লম্বা একটা দেহ শুয়ে আছে। এই ভয়াবহ অবস্থা থেকে আমি নিয়মিত রীতিমতো কাঁপতে শুরু করি এবং মারাত্মক ভয় পেয়ে যাই। হঠাৎ করেই চোখের সামনে সেই লম্বা দেহটা অদৃশ্য হয়ে গেল। এছাড়াও আমি রাতে ঘুমের মধ্যে বিভিন্ন ধরনের খারাপ স্বপ্ন দেখতাম। স্বপ্নে দেখতাম একটা সাদা অবয়ব আমার পাশে বসে আছে। আমি সেই অবয়বটার পাশে বসে তার দিকে তাকিয়ে আছি এবং সে আমাকে বলছে, তুই অনেক বড় ভুল করেছিস, তোকে আমি ছাড়বো না, সহজে তোকে ছাড়বো না। এছাড়াও আমি যখন রাত জেগে পড়াশোনা করতাম তখন রুমে আমি একটা বড় ছায়া দেখতে পেতাম মাঝে মাঝে। ছায়াটা আমার দিকে অনেক বড় আকৃতি নিয়ে এগিয়ে আসতো। প্রচন্ড ভয়ে আমার দিনগুলো কাটত। কোনো কাজেই আমি শান্তি খুঁজে পাচ্ছিলাম না সেই সময়টাতে। আমার সাথে ভয়ানক ঘটনা ঘটেই চলেছে। আমি আর পারছিলাম না। একদিন আমি আমার পরিচিত এক হুজুরের সাথে দেখা করি। হুজুরকে পুরো ঘটনা বলার পরে হুজুর বললেন, তুমি অনেক দেরি করে ফেলেছ, আরো আগে তুমি আমাকে বললে আমি একটা ব্যবস্থা নিতে পারতাম, কিন্তু এখন ও আর তোমাকে ছাড়বে না। আমি তখন হুজুরকে জিজ্ঞেস করলাম, ওটাকে আমার সাথেই বা এমন করছে কেন? হুজুর বলল, তুমি সেদিন তোমার বন্ধুর বাসায় ওই বেলগাছের নিচে যে কুকুরটি দেখেছিলে সেটা একটা জিন ছিল। জিনটা ওই বেলগাছই বাস করে। সেদিন রাতে তুমি ওই বেলগাছের নিচে গিয়ে দাঁড়ানোর জিনটা ভীষণভাবে রেগে যায় এবং তোমার ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু তখন কোনো ক্ষতি করতে না পারায় ও এখন তোমার পেছনে পড়েছে। ও যেভাবেই হোক তোমার ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু ও শুধু ভয় দেখানো ছাড়া বেশি কোনো কিছু করতে চাচ্ছে না। অনেক আমার জানা আছে, সেটা শেয়ার করবার চেষ্টা করব আরো একদিন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভাইয়া, প্রথমে আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আপনি ভালো আছেন, আমিও ভালো আছি। আমার নাম দুর্জয়। আমার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলাতে। আমার সাথে ঘটে যাওয়া আমার গ্রামের বাড়িতে একটা ঘটনা আজ আপনার সাথে শেয়ার করব। আজ থেকে কিছুদিন আগে আমার কলেজ অফ হয়।
আমি বাড়িতে চলে আসি তখন করোনার প্রথম দিকে, অর্থাৎ 2020 সাল হতে পারে। এইচএসসি পরীক্ষার্থী ছিলাম আমি। তো পরীক্ষায় অটো পাস দেয়, ভর্তি, অ্যাডমিশন এসব নিয়ে আমি মোটামুটি পড়াশোনা করছি। তো 6-7 মাস হয়েছিল আমি বাড়িতে ছিলাম সেই সময়টা। তো আমি আমাদের ভেতরের একটা রুমে ঘুমাতাম, মানে বাড়ির ভেতরের দিকের একটা রুমে ঘুমাতাম। তখন কিভাবে আমার ভালো লাগতো না ওই রুমটা ভেতরে দেখে। তখন আমি আমার সামনের রুমে চলে আসি, অর্থাৎ রুমটা ভালো না লাগায় আমি সামনের রুমে চলে আসি। তো ঘুমের মধ্যে আমার প্রায় সময় মনে হতো আমার দরজা কেউ নক করছে, অর্থাৎ বাড়ির দরজা কেউ নক করছে। তখন আমি খুললে দেখতাম যে কেউ নেই। আবার আমাদের সামনের গেটটাও যেন কেউ নক করতো, এরকম মনে হতো। দুপুরবেলা সব কিছু নির্জন, তারপরেও সেই গেটে ঢং ঢং করে 2বার শব্দ। কিন্তু সেখানে তাকিয়ে দেখতাম তৎক্ষণাৎ সেখানে কেউ নেই। কোনো মানুষ থাকলে তার পক্ষে সরে যাওয়াটাও সম্ভব না। এমন মনে হতো আমি ঘরের মেইন গেট খুলে দেখতাম যে সেখানে কেউ নেই। আমার আব্বু 10টায় বাসায় আসে। মাঝে মাঝে আমার মনেও থাকতো না যে আমি আব্বু মনে করে রাতেও খুলতে যেতাম, কিন্তু আব্বু বাসায়, অর্থাৎ তার বাবা রাত 10টায় বাড়িতে ফিরতেন সচরাচর। কিন্তু তারপরেও রাতে নক শুনতে পেতেন দরজায় এবং তখন সে খুলতে যেত। আবার অনেক সময় সন্ধ্যায় এমনও হতো, অনেক সময় আমার বাসায় সবাই শুনতো, অনেক সময় শুনতো না, শুধু আমি শুনতাম। তারপরে আমাদের ছাদের দরজা যেন কেউ ঠাস ঠাস করে আঘাত করত। আমি শুনতাম, তো আমি দৌড় দিয়ে ছাদে যেতাম। আমার আম্মু কি হয়েছে বলে আমার সাথে যেত অনেক সময়। আবার মনে হয় যে ছাদের রুমের উপরে কেউ একজন হাঁটছে। তো আমি আম্মুকে নিয়ে যেতাম, দেখতাম কোনো কিছুই নেই। আসলে আমার এখন মনে হয় এইগুলো যেন আমি করতাম, এগুলো যখন আমি করতাম আমি অবাক হয়ে যাই। তো আমাদের গ্রামের একজন হুজুর ছিল, সে আম্মু আমাকে তার কাছে নিয়ে যায়। ওই হুজুর আমাকে মোছায়, একটু ফু দিয়ে দেয়। তখন পর্যন্ত হলে ভালো ছিল, সপ্তাহ মতো সবকিছু ঠিক ছিল। তারপরে সমস্যা বাড়তে শুরু করে। পরে তাও তেমন শেষ হয়নি আমার সাথে সমস্যাগুলো, শুধু তারপর আমি আর দরজায় নক দেয়া এগুলো শুনতাম না। কিন্তু এখন রাতে ঘুমাতেই পারি না। আমি হঠাৎ স্বপ্ন দেখি আমি ঘুম থেকে উঠে বসে যাই। এমন করে চলছিল অনেক দিন। ঘুম ভাঙলে আমার মনে হতো যে আমার রুমে যেন আমার সামনে ওই পাশে কেউ দাঁড়িয়ে আছে ছায়ার মতো। ভাই বিশ্বাস করেন, আমি রুমে কোনো লাইটের আলো ছিল না, তাও আমি দেখতাম রুমের লাইটের আলো ছায়া। আমি খুব খুব বেশি ভয় পেতাম, অর্থাৎ একটা আলো ছায়ার মতো খেলা তিনি দেখতেন রুমের ভেতরে, যদিও সেখানে কোনো লাইট জ্বলছিল না সেই সময়টাতে। ভাই আমার একটা রাত এখনো চোখের সামনে ভাসে। আমি একটা বড় ছায়া দেয়ালে দেখেছিলাম। তো আমি এভাবে হতো যে 1 মাসের মতো আমি আম্মুকে বলি, এভাবে 1 মাস চলার পরে তো আম্মু বলে দরজা খোলা রেখে ঘুমাতে, আর একটা ডিম লাইট রুমে লাগিয়ে দিয়েছিলাম, সবসময় জেলে ঘুমাতাম। পরে তাও এমন সমস্যা হয়, আমি ঠিকমতো ঘুমাতে পারিনি। পরে কিছুদিন পরে আমাদের বাসা থেকে দূরে এক কবিরাজের কাছে নিয়ে যায় আমাকে। কবিরাজের পরিচয়টা দিলাম না, হয়তো অনেকেই নাম শুনে থাকবেন। পরে কবিরাজ আমাকে অনেক সময় তার পাশে বসিয়ে রাখে। পরে আমাকে বলে যে আমার সাথে একটা পরী আসর করেছিল, অর্থাৎ মহিলা জিন, স্ত্রী জিন আসর করেছিল। ও আমাকে ঘুমে ঠিক মতো যেতে দিত না, স্বপ্নে আসতো। আমি অবাক হই, কারণ এগুলো তো ওনাকে আমি বলিনি। পরে উনি আমাকে 2টি তাবিজ দেয়, বলে যে একটা আমার সাথে রাখার জন্য, আর একটা স্রোত আছে এমন কোথাও ফেলে দেওয়ার জন্য, অর্থাৎ নদী বা এমন কোনো জায়গা যেখানে স্রোত রয়েছে।
তো আমি তার কিছুদিন পরে আবার ঢাকা গিয়েছিলাম। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ছিল। তো তখন ফেলে দিয়েছিলাম নদীতে, আর একটা আমার সাথে 2-3 মাস যাবৎ রেখেছিলাম। একদিন আমার বিছানায় পড়ে যায়, তারপর দড়িটা ছিঁড়ে যায়। আমি খাটের সাথেই রেখেছিলাম, ওটা এখনো আমার সাথেই আছে। ভাইয়া, ঘটনাটা আমার সাথে ঘটে যাওয়া, ভালো করে পড়ে লিখতে পারিনি গুছিয়ে। পড়ে শুনলে খুশি হব, লেখার সময়ও আমার কেমন যেন চিন্তা করলেও ভয় লাগে। তাও আপনার সাথে শেয়ার করলাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি প্রায় শুনি, কিন্তু একা ভয় লাগে, তাই সবসময় শুনি না। পরে শুনে ফেলি। আমাকে একটু জানাবেন আমার ঘটনাটা শেয়ার করা হলে। নিশ্চয়ই নিয়মিতভাবে শুনতে শুনতে কোনো একটা এপিসোডে, অর্থাৎ আজকের এপিসোডটা আপনি শুনে ফেলবেন। হয়তো এখনও আছেন আমাদের সাথে। পরিচয় দুর্জয় পাল, রামগঞ্জ, লক্ষ্মীপুর। অনেক অনেক ধন্যবাদ যারা আজকের এই পর্বে তাদের ভূত নাইট। প্রথমে আমার সালাম নেবেন শফিন ভাই। আমার নাম মোহাম্মদ আলামিন, নওগাঁ জেলার পত্নীতলা থানার আমাইর ইউনিয়নের শেরপুর গ্রাম থেকে। আমি অনার্স শেষ বর্ষের ছাত্র। ধন্যবাদ শফিন ভাই এবং ভূত নাইটকে এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদেরকে দেওয়ার জন্য। আমি যে ঘটনাটি বলছি, ঘটনাটা আমার বড় ভাইয়ের সাথে ঘটে। বড় ভাইয়ের নাম মোহাম্মদ জাইদুল ইসলাম। বড় ভাই যেভাবে বলেছে আমি সেভাবেই লিখছি। বলা বাহুল্য, আমার বড় ভাইয়ের ডান হাতের 5 আঙুল একটা দুর্ঘটনায় কাটা পড়ে যায়। হাত তখন বাঁধা ছিল গলার সাথে। মাঠে ধান পাহারা দিতে মাঠে গেলাম রাত 12টার দিকে। তখন ধান চুরি হতো অনেক। আমি গেলাম ধানের মাঠে, গিয়ে একটা ছোট্ট পানি যাওয়ার ড্রেনের পাশ দিয়ে যাচ্ছি। জায়গাটার নাম ঝোলকুড়ি। সেখানে অনেক ভয়ঙ্কর কিছু দেখা যায় এবং এখনো সেখানে ছোট বাচ্চার কান্না শুনতে পাওয়া যায়। ঝোল বলতে আসলে অনেক জায়গায় ছোট বাচ্চাকে বোঝানো হয়ে থাকে। সওয়াল যেমন করে বলে যে তেমনি করে সোল বলতে আসলে অনেক এলাকায় ছোট বাচ্চাদেরকে বলা হয়ে থাকে। তো সেখানে একটা ছোট বাচ্চার কান্না শুনতে পাওয়া যায় এখন। আগের যুগে নাকি সেখানে ছোট বাচ্চা মারা হলে কবর দেয়া হতো। সেখানে গিয়ে দেখি পানির ড্রেনের মাঝখানে একটা জোলা বা ফাঁক দেখা যায়। 2 দিকে অন্ধকার, মাঝখানে জোলা দেখা যাচ্ছে কেন? আমি তখন থমকে গেলাম, কারণ চতুর্দিকে জ্যোৎস্নার আলো হালকা হালকা, তার মাঝে 2 দিকে ছায়া, মাঝখানে খোলা দেখা যাচ্ছে কেন? অর্থাৎ সেই নালার কাছ দিয়ে যখন যাচ্ছিলেন তখন তিনি দেখলেন যে চারপাশে চাঁদের আলো রয়েছে, কিন্তু সেখানে সামনে একটা জায়গাতে খুব অন্ধকার, যে জায়গাটা আসলে ঝোলকুটি নামে পরিচিত, যেখানে ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ পাওয়া যায়। তো সেখানে গিয়ে তিনি দেখলেন মাঠের পাশে তিনি আসলে কৃষি জমি পাহারা দিতে যাচ্ছিলেন এবং দেখলেন যে চারিদিকে আলো থাকা সত্ত্বেও 2টি পয়েন্টের মাঝখান দিয়ে একটা জায়গা খুব অন্ধকার। তো বেশ অবাক হয়ে গেলেন। পরক্ষণেই আমি দেখলাম যে একটা দৈত্য আকারের মানুষ সেটার ভেতরে দাঁড়িয়ে আছে। আমার গা তখন শিহরিত হয়ে উঠল। বলে রাখি, আমার বড় ভাই অনেক সাহসী। আমি মাথা তুলে দেখি, মনে হচ্ছে তার মাথা অনেক বেশি উপরে। তার আর আমার মাঝখানে 2 ফিটের মতো জায়গা বাকি আছে। তার পায়ের হাঁটু আমার সমান। সামনাসামনি আমি দেখতে পাচ্ছি দৈত্যটা অনেক কালো রঙের ছিল। তার পায়ের লোম ভীষণ বড় বড়। আমি 2 হাতে জড়িয়ে ধরতে পারবো না, এত মোটা ছিল তার পা। আমার হাত
বাঁধা, গলার সাথে সাথে এক হাতে আমার হাতটা গলার সাথে বাঁধা, অর্থাৎ তিনি আঙুল হারিয়েছেন যেমনটা বলছেন। এক হাতে লাইট আর হাতের মাঝখানে একটা ফালা নিয়ে আছে। তখন আমি সেই ফালাটা আমার হাতে নিলাম, লাইটটাকে বগলে নিলাম। ফালা লোহার তৈরি একটা সুচালু বস্তু। ফালা তার উড়ুর উপরে মারছি, আবার মনে হচ্ছে যদি ফালাটা না ঢুকে তার পায়ে, সেভাবে আর মারছি না। অর্থাৎ সেই অবয়বটাকে দেখে সে ভীষণ ভয় পেয়ে গেল। কিন্তু গ্রামগঞ্জের মানুষ যেহেতু এরকম অভিজ্ঞতা রয়েছে, তিনি চেষ্টা করলেন যে তার হাতে যে ফালাটা আছে লোহার তৈরি, সেটাকে তার দিকে ছুঁড়ে মারবেন কিনা চিন্তা করছিলেন, এবং যদি না লাগে তার প্রতিক্রিয়া কি হতে পারে। এভাবে প্রায় 15 মিনিট আমি তার সামনে দাঁড়িয়েছিলাম। সে সামনে থেকে সরে না, আমি ওর সামনে যেতে পারছি না। কিন্তু সেই দৈত্য কোনো কথা বলছে না, একেবারে ঠায় দাঁড়িয়ে আছে শুধুমাত্র। আর যদি সেই দৈত্যটাকে না দেখতে পারতাম, তাহলে তার পায়ের নিচ থেকে আমি চলে যেতেই চাপা দিয়ে কিছু একটা মারত। তারপরে একটু চোখ পাল্টানোর সাথে সাথে আমার সামনে থেকে অনেক দূরে চলে গেল। আমিও তার সাথে সাথে সেখান থেকে চলে গেলাম। আমিও তার সাথে যাচ্ছি, কিন্তু কিছু পরে ভাবলাম যে আমাকে নিয়ে যাচ্ছে পানির বিলের দিকে। অর্থাৎ সে অনেক দূরে চলে গেল মুহূর্তের মধ্যে, এবং দেখলেন যে দূরে থাকা সত্ত্বেও সে নিজেও মুভ করছে, সে নিজেও যাচ্ছে, এবং তিনি ধারণা করলেন যে আমাকে পানির বিলের দিকে নিয়ে যাচ্ছে। অর্থাৎ তিনি কৃষি জমিতে ছিলেন, যেটা শুকনো জায়গা, বিলের মধ্যে পানির আধার, তো সেই পানির বিলের দিকে নিয়ে যাচ্ছে। আমি তখন ভাবলাম যে এই অশরীরটা আমাকে বিলের দিকে নিয়ে যাচ্ছে, সেখানে নিয়ে আমাকে কিছু করবে। এই ভেবে আমি আমার জমির দিকে ফিরে আসলাম। কিছুক্ষণ পরে দেখি আমার থেকে 20 ফিট দূরে একটা আগুনের গোলা মাটি থেকে 2 ফিট উপরে চলছে, আর সেই গোলার ছিটকে ছিটকে মাটিতে পড়ছে। তখন আমি আমার নিজের জমিতে আসলাম, যে অন্যের জমিতে এখন থাকা যাবে না, সে ক্ষতি করে বসবে। তারপরে জমির শেষ মাথায় টোলের কাছে আসলাম ধান পাহারা দেওয়ার জন্য, যেটা বানিয়েছিলাম। এসে দেখি টোলের ভেতরে 2 জন কাজের ছেলে শুয়ে আছে। আমি জানতাম না যে তারা টোলের ধান পাহারা দিতে এসেছে। তারপরে আমি সেই অশরীরী বা সেই জিনটাকে উদ্দেশ্য করে বললাম যে আজকে তোর কপাল ভালো যে আমি জানতাম না টোলে মানুষ ছিল, না হলে আজকে তোরে দেখাতাম। বলার কিছুক্ষণ পরে দেখছি ধানের নাড়ার শব্দ হচ্ছে, কি যেন আমার দিকে আসছে। ভাবছি মনে হয় ওই অশরীরটাই আসছে, কিন্তু পরে দেখলাম যে একটা বিশাল বড় বিড়াল আসছে এদিকে। আমার জীবনে আমি এত বড় বিড়াল দেখিনি। সে কাছে এসে আমার থেকে 1 ফিট সামনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভাবছি ফালা দিয়ে আমি মারবো নাকি। পরক্ষণে আবার ভাবছি যে তার সাথে আমি পারবো না, কারণ আমি আবার 1 হাত দিয়ে কি করব, আর 1 হাত গলার সাথে বাঁধা আছে। তারপরে ভাবছি যে টোলে 2 জন শুয়ে আছে, তারা ছোট, তাদের যদি কোনো ক্ষতি করে, এইভাবে আমি আর মারছি না। অর্থাৎ সেই অশরীরী বা জিনের সাথে গ্রামের মানুষগুলোর যেহেতু খুব ফ্রিকুয়েন্টলি আসলে বিভিন্ন জায়গায় দেখা যায়, তো তারা এই বিষয়ে বা জিনদের সাথে আসলে একটা অন্যরকম কমিউনিকেশনও থাকে, যে তাদেরকে বিভিন্নভাবে প্রতিহত করার চেষ্টা করে। তো আমি আর সেইভাবে, যেহেতু 2 জন ছোট মানুষ, ছোট বাচ্চা ছেলে সেই ধান ক্ষেত পাহারা দিচ্ছিল, তো তাদের কোনো ক্ষতি করতে পারে বলে আমি আর ফালাটা ছুঁড়ে মারলাম না। অনেকক্ষণ ধরে আমার সামনে চোখ বড় করে দাঁড়িয়ে আছে বিড়ালটি। মনে হলো আমি যে বলছিলাম আজকে তোর খবর আছে, তার জন্য আমার সামনে এসেছে, আমাকে ক্ষতি না করে যেতে চাইবে না। পরে আমি ভাবলাম যে না, তার সাথে আমি আসলে পেরে উঠবো না। পরে আমি তাকে বললাম যে বাবা, আমি তোর কোনো ক্ষতি করি নাই আমার জানা মতে। যদি অজান্তে কোনো ক্ষতি করে থাকি তাহলে আমার ক্ষমা করে দে। আমাকে ধান পাহারা দিতে আসছি, আমাদের কাজ আমাদেরকে করতে দে, তোর কাজ তুই করে, তোর মনে তুই থাক, আমরা থাকি। এই বলে কিছুক্ষণ আমার সামনে থাকলো। তারপরে সে আপন ইচ্ছা মতো যেতে লাগলো ওই ছোট গলির দিকে, অর্থাৎ যেই জায়গাটাতে অন্ধকার দেখছিলেন। কিছু দূর যাবার পরে আমি লাইট মারলাম তার দিকে। তখন সে আমার দিকে এমনভাবে চোখ বড় করে তাকালো যে আমি ভয় পেয়ে গেলাম।
তারপরে আবার বললাম যে যে যা বাবা তুই চলে যা। আবার সামনের দিকে চলে গেল। সেই ছোলকুড়ি পুকুরের পাড়ে একটা খেজুর গাছ ছিল, ওই গাছের উপরে উঠে গেল বিড়ালটা। আমি আর সারা রাত ঘুমালাম না, বসেই কাটিয়ে দিলাম। ভাবলাম আবার যদি আসে আমাদের কি ক্ষতি করতে। ঘুম গেলে আসে কোনো ক্ষতি নয় এইভাবে, অর্থাৎ ঘুম গেলে আবারও ঘুমানো যাবে, কিন্তু সে কোনো ক্ষতি করে গেলে সেটার কি হবে। কিন্তু সারা রাত ঘুম আসলো না শাফিন ভাই। এই ঘটনা আমার বড় ভাইয়ের ভূত নাইট শো এর একজন ভক্ত আমি।